তো আমরা স্টেন ইমপ্রুভমেন্টে ছিলাম, রেগুলেটিং দ্য অ্যাক্টিভিটি অফ দ্য এনজাইম। তো মেনলি অ্যাক্টিভিটি অফ দ্য রেগুলেশন অফ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য এনজাইম কি করে? প্রোডাকশন কন্ট্রোল করে, প্রোডাকশন কন্ট্রোল করে। এন্ড আমরা চেক করেছিলাম this is mainly done by the feedback inhibition process, feedback inhibition process and various type of feedback inhibition এর আমরা ডিসকাশন করেছিলাম। yes or no? আনসার করবে। হ্যাঁ স্যার। ওকে, আরো একটা টাইপ অফ ইনহিবিশন হয় যেটার নাম হচ্ছে ফিডব্যাক রিপ্রেশন। কোশ্চেন দেয়, ঠিক আছে? সেকেন্ড টাইপ অফ অ্যাক্টিভিটি কন্ট্রোলিং প্রসেস ফিডব্যাক ইনহিবিশন যেমন দেখেছিলাম, আর একটা আছে ফিডব্যাক রিপ্রেশন। তো মনে হয় জিনিসটা একই, বাট না। ফিডব্যাক রিপ্রেশন, তো দুটো ওয়ার্ড দেখে মনে হবে একই। যদি কোশ্চেন দেয় আমরা ফিডব্যাক রিপ্রেশনের জায়গায় ফিডব্যাক ইনহিবিশন কি লিখে আসতে পারবো? আনসার ইজ নো, বিকজ দেয়ার ইজ ক্লিয়ার ডিফারেন্স ফিডব্যাক ইনহিবিশন এন্ড ফিডব্যাক রিপ্রেশন। ফিডব্যাক ইনহিবিশন আগের দিন বলে দিয়েছি, ফিডব্যাক রিপ্রেশনটা বলুন। Feedback repression completely act as a gene level. It acts as gene level. It acts as gene level. That means the end product of the metabolic reaction, the end product of the metabolic reaction act as a co-repressor, act as a co-repressor. So এই টার্মটা আগে শুনেছো, co-repressor, জেনেটিক লেভেল মলিকুলার বায়োলজির টার্ম। co-repressor, apo-repressor, না শুনলে বলবে, বলে দেবো। co-repressor, apo-repressor। স্যার রিপ্রেসার প্রোটিনের সাথে যেটা বাইন্ড করে সেটা। হ্যাঁ, তাহলে অ্যাপোটা কি ছিল? অ্যাপোটা কোনোদিন শুনিনি। ওকে, তো বলে দি ব্যাপারটা কি। co-repressor, apo-repressor মিলিয়ে হচ্ছে কমপ্লিট রিপ্রেসর তৈরি হবে, ঠিক আছে? co-repressor প্লাস apo-repressor হচ্ছে নরমালি ইনঅ্যাক্টিভ থাকে, apo-repressor যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ স্টেটে ছিল। ওকে, নাও with the apo-repressor, co-repressor bind and make the apo-repressor into the active state. Active repressor বলে, active repressor বলে। আচ্ছা, কেউ ট্রিপ ওপেরন পড়েছিলে আগের সেমিস্টারে? ট্রিপ্টোফ্যান ওপেরন পড়েছিলে কেউ? হ্যাঁ স্যার। আচ্ছা, ট্রিপ্টোফ্যান ওপেরনে এই এক্সাম্পলটা কেউ দিতে পারবে? ট্রিপ্টোফ্যান ওপেরনে কো-রিপ্রেসারটা কি ছিল? এটা ট্রিপ্টোফ্যান ওপেরনে আরামসে বোঝা যায় জিনিসটা। ট্রিপ্টোফ্যান ওপেরনে অ্যাপো-রিপ্রেসারটা হচ্ছে ট্রিপ আর, মনে করে দেখো যদি কেউ পড়ে থাকো। অ্যাপো-রিপ্রেসার হচ্ছে ট্রিপ আর, যেমন আমরা ল্যাকটোজ ওপেরনে জানি ল্যাকাই, ট্রিপ্টোফ্যান ওপেরনে হচ্ছে ট্রিপ আর। ট্রিপ আরটা ইনঅ্যাক্টিভ স্টেটে থাকতো। ইয়েস, হ্যাঁ বলো। ট্রিপ্টোফ্যানই ছিল। ইয়েস, তো ট্রিপ আরটা ইনঅ্যাক্টিভ স্টেটে ছিল, ঠিক আছে? যখন ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট থাকবে, যখন ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট থাকবে, ট্রিপ আর ইনঅ্যাক্টিভ, and when tryptophan bind to the trip R, it become active tripper, and active tripper then কি করে গিয়ে ব্লক করে দেয় ট্রিপ্টোফ্যান ওপেরনকে। ট্রিপ্টোফ্যান ওপেরন ব্লক, বিকজ এটা বায়োসিনথেটিক ওপেরন। যখন ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট থাকবে তখন আমরা দেখেছিলাম যে ট্রিপ্টোফ্যান ওপেরন ব্লক হয়ে যাচ্ছে when ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট। আর ল্যাকটোজ ওপেরন ঠিক অপোজিট, ওটা ছিল তোমার ডিগ্রেডেটিভ ওপেরন। দ্যাট মিন্স যখন ল্যাকটোজ
প্রেজেন্ট থাকবে তখন অন হবে, যখন ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকবে তখন স্টপ থাকবে, অফ থাকবে। তো এই ব্যাপারটা ভালো করে দেখে নেবে। এবার এবার কো রিপ্রেসার, অ্যাপো রিপ্রেসার, অ্যাক্টিভ রিপ্রেসারের ব্যাপারটা বুঝতে পারছো কিনা? অ্যাপো রিপ্রেসার হচ্ছে একটা প্রোটিন, normally it is remain in the inactive state, and when the end product of the reaction metabolic process এর end product bind করে to the aporepressor, it form the active repressor, and active repressor কি করবে? রিপ্রেসারের ফাংশন কি? অ্যাক্টিভ রিপ্রেসার গিয়ে স্টপ করে দেবে মেটাবলিক রিঅ্যাকশন, স্টপ দি মেটাবলিক রিঅ্যাকশন, স্টপ দি মেটাবলিক রিঅ্যাকশন। তাহলে আমাকে বলো বেসিক ডিফারেন্স বিটুইন ফিডব্যাক ইনহিবিশন এন্ড ফিডব্যাক রিপ্রেশন কি পাওয়া গেল? ইনহিবিশন আগের দিন পড়েছি, ফিডব্যাক ইনহিবিশন এন্ড ফিডব্যাক রিপ্রেশন, আনসার করবে। ওখানে একটা এনজাইমে আর একটা এনজাইমের যে কাজটা সেটাকে আর কি অফ করে দিচ্ছিল। একটা এনজাইম তো ব্লক করছিল না, এন্ড প্রোডাক্ট গিয়ে এনজাইমকে ব্লক করছিল ডিরেক্টলি, তাই না? এন্ড প্রোডাক্ট ইনিশিয়াল স্টেপ অফ দ্য মেটাবলিক রিঅ্যাকশনে যে কোনো একটা, নর্মালি ফার্স্ট স্টেপটাকে অফ করে, টার্গেট থাকে, ফার্স্ট স্টেপ অফ দ্য মেটাবলিক রিঅ্যাকশনে এনজাইমটাকে বাইন্ড করছিল, ব্লক করছিল। বাট এখানে কি হচ্ছে? এখানে কি ডাইরেক্ট এনজাইমের সাথে বাইন্ডিং হচ্ছে রিপ্রেসারে, মানে দ্যাট মিন্স দ্য এন্ড প্রোডাক্টে? না, হচ্ছে ডাইরেক্ট না। এনজাইম না। তো এখানে এন্ড প্রোডাক্ট ডাইরেক্টলি ব্লক করছে না, বাট ঘুরিয়ে ব্লক করাচ্ছে। কিভাবে ব্লক করাচ্ছে? এনজাইমের সিনথেসিসটাকে অফ করে দিচ্ছে, ওই এনজাইমের সিনথেসিসটাকে অফ করে দিচ্ছে। তার মানে দ্যাট মিন্স আবার সেই ব্যাপারটা সেমই দাঁড়ালো, তোমার মেটাবলিক কন্ট্রোল হচ্ছে, দ্যাট মিন্স এনজাইম যদি সিনথেসাইজ না হয় এন্ড তোমার মেটাবলিক রিঅ্যাকশন প্রোগ্রেস করবে না। সো দ্যাট ইজ দ্য ফিডব্যাক রিপ্রেশন। আর ইম্পর্টেন্ট জায়গা, কোশ্চেন আসার জায়গা, ইনহিবিশন এন্ড রিপ্রেশন দুটো কিন্তু ডিফারেন্ট প্রসেস, যেখানে কন্ট্রোল হয় মেটাবলিক অ্যাক্টিভিটি, মেটাবলিক অ্যাক্টিভিটি কন্ট্রোল হয়। সো ক্লিয়ারলি দুটো প্রসেস বলে দিলাম। এবার যেটা আমরা দেখব ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিস্ট লেভেলে দেখব, দ্যাট ইজ টু ওভার প্রডিউস, to overproduce or to produce high yield from the organism. তো নেক্সট টপিক, দ্যাট ইজ আমরা রিপ্রেশন কিভাবে হয়, প্রোডাক্ট কিভাবে কন্ট্রোল হয় সেটুকু বুঝে গেছি। তো নাও bypassing the regulatory mechanism, bypassing the regulatory mechanism। আচ্ছা, যদি আমরা এটা করতে পারি, রেগুলেটরি মেকানিজম যেটা ফিডব্যাক ইনহিবিশন বা ফিডব্যাক রিপ্রেশনের থ্রুতে হচ্ছে, যদি এটা আমরা করতে পারি, ওভার প্রোডাকশন করাতে পারবো? ইয়েস অর নো বলবে। আনসার করবে। যদি রেগুলেটরি মেকানিজম আমরা বাইপাস করাতে পারি কোনো অর্গানিজমে, প্রাইমারি মেটাবোলাইট প্রোডাকশন ওভার প্রডিউস হবে না কন্ট্রোল লেভেলে তৈরি হবে? ওভার প্রডিউস হবে। ওভার Yes. প্রডিউস হবে। So bypass the regulatory mechanism. That is my task. That means industrial microbiologist task to bypassing the regulatory mechanism, overproduce primary metabolite. ঠান্ডা মাথায় বুঝবে, ঠিক আছে? এখানে একটু বোঝার জায়গা, কোশ্চেন করে নেবে যদি না বুঝতে পারো। কিভাবে বাইপাসিং করানো যেতে পারে? নাম্বার 1, তুমি অর্গানিজমকে এমন ভাবে মডিফাই করো যাতে ও এন্ড প্রোডাক্ট তৈরি তো করছে, বাট এন্ড প্রোডাক্টটা সেলের মধ্যে থাকবে না। কি পয়েন্টটা বলতে চাইছি বুঝতে পেরেছো? নর্মালি প্রবলেম কি করাচ্ছে? ফিডব্যাক ইনহিবিশন, ফিডব্যাক রিপ্রেশনের মেন তোমার রেগুলেটরি মলিকিউল হচ্ছে এন্ড প্রোডাক্ট, রাইট? তো আমরা অর্গানিজমকে মডিফাই করাবো, আর অর্গানিজমকে মডিফাই করাবো এমন ভাবে যেখানে এন্ড প্রোডাক্টটা সেলের মধ্যে যাতে না থাকতে পারে স্টেবিলি, ঠিক আছে? সেল থেকে বের করে দেওয়ার চেষ্টা করবো এন্ড প্রোডাক্ট। যদি এটা আমি করতে পারি, আমি বাইপাসিং করাতে পারবো রেগুলেটরি মেকানিজম। আনসার করবে তো? সিচুয়েশনটা ভেবে দেখো, ইয়েস হ্যাঁ অর নো? হবে। ইয়েস অর নো? ইয়েস হবে। তো ফার্স্ট আমরা যেটা করতে চাইবো, অর্গানিজম modified
in such that the end products are lost from the cell, are lost from the cell. দেখে নাও। তো আমরা অর্গানিজমকে মডিফাই করব যেখানে এন্ড প্রোডাক্ট তৈরি তো হচ্ছে, বাট এন্ড প্রোডাক্ট আফটার সিনথেসিস সেল থেকে লস্ট হয়ে যাচ্ছে, সেলে আর পাওয়া যাচ্ছে না, তার মানে আমরা আরামসে বাইপাসিং করে দিতে পারবো, বাইপাসিং করে দিতে পারবো। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে স্যার এটা কিভাবে অ্যাচিভ করতে পারি? ইয়েস, ইট উইল বি অ্যাচিভেবল। কিভাবে করতে পারি? আমরা যদি পারমিয়াবিলিটি বাড়িয়ে দিই, সেলের পারমিয়াবিলিটি বাড়িয়ে দিই, তাহলে কি হবে? সেলের যদি পারমিয়াবিলিটি বাড়িয়ে দিই, দ্যাট মিনস আমরা যদি সেল মেমব্রেন বা সেল ওয়ালকে স্লাইটলি ডিস্টেবিলাইজ করি, তাহলে এন্ড প্রোডাক্টটা বেরিয়ে চলে আসতে পারে। ইয়েস অর নো? আলটিমেটলি প্রোডাক্ট গুলোকে ট্র্যাপ কে করে রাখছে? সেল মেমব্রেন আর সেল ওয়াল, রাইট? তো আমি যদি সেল মেমব্রেনকে স্লাইটলি ডিস্টার্ব করি স্ট্রাকচার, and cell wall কে ডিস্টার্ব করি স্ট্রাকচার in such a way cell will be live, but the end product, that means the product permeability will be loose, মানে sorry, product permeability will be high, that means products are released faster from the cell। তাহলে কি হবে? এন্ড প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সেলে বেশিক্ষণ স্টেবল থাকতে পারবে না, ইনহিবিশন করাতে পারবে না, আলটিমেটলি ও বেরিয়ে চলে আসবে ফ্রম দ্য সেল থেকে। সো দ্যাট উইল বি দ্য প্রসেস যেখানে আমি কি করব? মডিফাই করব। এবার কি দিয়ে মডিফাই করা হয় আমরা আসছি। তো এখানে মেন টাস্ক যেটা করা হয় সেটা হচ্ছে পারমিয়াবিলিটি ইনক্রিজ বাই increase the permeability। এটা কিভাবে করা হয় আমরা আসবো। ঠিক আছে, চলো নাম্বার 2 আর কি করা যেতে পারে? এই পার্মিয়াবিলিটি ইনক্রিজ করলে বাকি যে সমস্ত দরকারি জিনিসগুলো সেগুলো বেরিয়ে যাবে না? ওটাই হচ্ছে কথা, কন্ট্রোল লেভেলে করতে হবে। তুমি যদি তুমি মানে র্যান্ডমলি করো তাহলে তো সমস্ত কিছু বাইরে বেরিয়ে চলে আসবে। আমরা কন্ট্রোল লেভেলে করব এন্ড অনলি টার্গেট করব যাতে এন্ড প্রোডাক্টটা বেরিয়ে চলে আসে, এমন ভাবে মডিফাই করব, বাকিগুলো যাতে ট্র্যাপ থাকে। ঠিক আছে, বা তোমার লুজের অ্যামাউন্টটা কম হয়। ঠিক আছে, বাট আমরা ইনশিওর করব যে এন্ড প্রোডাক্টটা যাতে বেরিয়ে চলে আসে। ঠিক আছে, তো কন্ট্রোল লেভেলে টাস্ক ভেরি ডিফিকাল্ট, বাট করা যেতে পারে। ঠিক আছে, নাম্বার 2, এর জন্য নাম্বার 2 মেথডটা সব থেকে বেটার। দি অর্গানিজম modified such that it does not produce end product। একদম মেন জায়গায় তুমি হ্যামারিংটা করো না, তাহলে তো আর কোনো প্রবলেম নেই। আমি যদি মেন জায়গায় হ্যামারিংটা করি, দ্যাট মিনস আমি এন্ড প্রোডাক্ট তৈরি করতে দেবো না। তাহলে আর তো কোনো ঝামেলাই নেই, বলো? যদি আমি এন্ড প্রোডাক্ট না তৈরি করতে দিই, তাহলে বাইপাসিং হবে, ফিডব্যাক ইনহিবিশন হবে, আর ফিডব্যাক ইনহিবিশন না। স্টপ, রিপ্রেশন স্টপ। ঠিক আছে, ফার্স্ট মেথডটা হচ্ছে ইনডাইরেক্ট ওয়ে, ইজ ভেরি টাফ। ইয়েস, আই অলসো অ্যাকনলেজ দ্যাট ইট ইজ টাফ, বিকজ তুমি যখন পারমিয়াবিলিটি ইনক্রিজ করবে, নট অনলি দ্য এন্ড প্রোডাক্ট, আদার প্রোডাক্টস হ্যাজ চান্স টু লুজ, বাট সেরকম ভাবে মডিফাই করতে হবে যাতে শুধু এন্ড প্রোডাক্টটা বেরিয়ে আসে। টাফ। সেকেন্ডটা দেখো না, মেন জায়গায় হ্যামার করেছে, সেটা হচ্ছে কি ডাজ নট প্রডিউস এন্ড প্রোডাক্ট। তুমি এমন ভাবে মডিফাই করো অর্গানিজমটাকে, এন্ড প্রোডাক্ট তৈরি করতে দিও না। তাহলে ফিডব্যাক ইনহিবিশন স্টপ, ভেরি ক্লিয়ার। ফিডব্যাক ইনহিবিশন স্টপ, এন্ড ওভার প্রডিউস। ইনহিবিশন কেন? রিপ্রেশনও হবে না, কারণ রিপ্রেশনও এন্ড প্রোডাক্ট লাগে। ওভার প্রডিউস রেজাল্ট।
সো নেক্সট $1,000,000 কোশ্চেন, হাউ, কিভাবে করবে, অর্গানিজমের মডিফিকেশনটা হবে কিভাবে যেখানে এন্ড প্রোডাক্ট তৈরি হবে না, হাউ, $1,000,000 কোশ্চেন। দেখো অক্সোট্রফ আমরা পড়িয়ে এসেছি, তাহলে এখানে আমরা মিউটেশন স্টাডি করব এন্ড অক্সোট্রফ সিলেকশন করব, অক্সোট্রফ সিলেকশন করব, ঠিক আছে। সাম ব্লুপ্রিন্ট মানে কিভাবে আইডিয়া আমরা একটা সেটআপ করছি, যে একটা রিয়াকশন দেখবো এবং সেখানে কোন জায়গাতে আমি অক্সোট্রফ ক্রিয়েট করার চেষ্টা করব যেখানে আমার প্রোডাক্ট ওভার প্রোডাকশন হবে। সো অক্সোট্রফ ক্রিয়েট করব and some of the blueprint আমরা একটু চেক করব। তো এই জায়গাটা একটু বোঝার, ব্লুপ্রিন্টে রাখবো কি, আমার প্রোডাক্ট ওভার প্রডিউস হবে, প্রোডাক্ট ওভার প্রডিউস হবে, মেন এম অবজেক্টিভ, অ্যাজ ওয়েল অ্যাজ এন্ড প্রোডাক্ট তৈরি হবে না, এন্ড প্রোডাক্টকে আমি অ্যাকুমুলেট করতেই দেবো না, প্রডিউসই করতে দেবো না। তো দ্যাট ইজ মাই টাস্ক, অবজেক্টিভ, ঠিক আছে। তো চলো ওয়ান বাই ওয়ান কিছু দেখি কিভাবে করা যেতে পারে, আইডিয়া কি লাগাতে পারি। ফার্স্টে সিম্পল দিয়ে শুরু করি, লিনিয়ার টাইপ, ব্রাঞ্চটায় পরে যাচ্ছি, লিনিয়ার টাইপ অফ মেটাবলিক রিয়াকশন যেখানে তোমার এ থেকে বি হচ্ছে, বি টু সি, সি টু ডি এন্ড ডি টু ই, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল রিয়াকশন স্টেপ যেখানে ই অ্যাকিউমুলেট করবে, যেখানে ই অ্যাকিউমুলেট করবে এন্ড ই অ্যাকিউমুলেট করে সোজা গিয়ে এই এনজাইমটাকে ব্লক করবে। নর্মাল স্টপ, নর্মাল প্রসেস। আমার টাস্ক কি বলেছি, দুটো টাস্ক, একটা হচ্ছে আমি ই কে অ্যাকুমুলেট করতে দেবো না, ঠিক আছে, এন্ড আমার প্রোডাক্টকে ওভার প্রডিউস করবো। এখানে আমি তোমাদের বলে রাখি একটা মেটাবলিক রিয়াকশনে প্রচুর প্রোডাক্ট তৈরি হয়, লাইক গ্লাইকোলাইসিস, একটা সিম্পল এক্সাম্পল নাও, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে প্রচুর রিয়াকশন স্টেপ আছে, তোমার রিয়াকশন স্টেপের প্রত্যেকটা স্টেপই কি আমার দরকার না, যে কোনো একটা প্রোডাক্ট দরকার হয় আমার, মানে গ্লাইকোলাইসিসের তো একটা 10 রিয়াকশন স্টেপ, ধরো আমার লাগবে অনলি ফ্রুক্টোজ 6 ফসফেট, তাহলে আমি 10 রিয়াকশন কেন করাবো, পয়েন্টটা বুঝতে পেরেছো? তো আমার যে কোনো একটা প্রোডাক্ট লাগবে ইন দ্যাট মেটাবলিক সাইকেল, আমার সব প্রোডাক্ট তো লাগে না, সব প্রোডাক্ট আমি তৈরিও করতে যাচ্ছি না, আমি যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে চাইছি। লাইক দ্যাট এখানে যে একটা মেটাবলিক রিয়াকশন দেখতে পাচ্ছ যেখানে ই অবধি যাচ্ছে, বাট আই নিড সি, ধরে নাও আই নিড সি টু প্রডিউস ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে, প্রোডাক্ট সি। তো আমি কি করব, আমি কি করব, সি কে আমি ওভার প্রডিউস করাবো, ই কে আমি তৈরি করতে দেবো না, তাহলে আমি কি করতে পারি দেখে নাও, ঠান্ডা মাথায় বুঝবে। আমি যদি এই জায়গাটায় স্টপ করে দিই, ভেবে দেখো তো, যদি আমি সি এন্ড ডি রিয়াকশনটাকে প্রোগ্রেস না করতে দিই, তাহলে আমার দুটো টাস্ক কি কমপ্লিট হবে, আনসার করো। হ্যাঁ। যদি আমি সি টু ডি প্রোগ্রেস না করতে দেই, তাহলে ই তো তৈরি হচ্ছে না, ই যদি তৈরি না হয় ই ওয়ান কে ব্লক করার কেউ নেই, আর কন্টিনিউয়াসলি কি তৈরি হতে শুরু করবে এখন পুরো স্টেপে, সি, কন্টিনিউয়াসলি সি তৈরি হবে, দ্যাট ইজ মাই নিড, মাই এসেনশিয়াল প্রোডাক্ট ইন দ্যাট মেটাবলিক স্টেপ। তো সি এর প্রোডাকশন হাই ইনক্রিজ করে যাবে, বলো, ঠিক আছে। তাহলে তুমি অর্গানিজমকে এমন ভাবে মডিফাই করো যেখানে ই ওয়ান, এটা হচ্ছে ই টু, এটা হচ্ছে ই থ্রি, এটা হচ্ছে ই ফোর, যেখানে ই থ্রি কাজ না করতে পারে, ঠিক আছে। ই থ্রি এর ফাংশনকে লস করিয়ে দাও, মিউটেট করিয়ে দাও, ঠিক আছে। এন্ড ই থ্রি যদি মিউটেট হয়ে যায়, সি এন্ড ডি প্রোগ্রেস করবে না, এই ই প্রোডাক্ট তৈরি হওয়ার কোনো চান্স নেই, এন্ড আলটিমেটলি সি এর অ্যাকুমুলেশন স্টার্ট হবে, দ্যাট ইজ মাই ডিজায়ার প্রোডাক্ট। কিছু মাথায় সেলটা ঢুকছে? তাড়াতাড়ি মরে যাবে না? সেলটা তাড়াতাড়ি মরে যাবে না? গুড কোশ্চেন। তাড়াতাড়ি কেন, সেলটা নর্মালি মরে যেতে পারে, বিকজ ই প্রোডাক্টটাও তৈরি করছে কেন, নেসেসারি বলেই না,
আমি এই কোশ্চেনটা চাইছিলাম, বাট কোশ্চেনটা একটু ঘুরিয়ে করতে হতো। ব্যাপারটা হচ্ছে স্যার ই প্রোডাক্ট তো তৈরি হচ্ছে না এখানে, বাট ই প্রোডাক্ট তো সেলে নেসেসারি বলেই তো ও তৈরি করছে আলটিমেট প্রোডাক্টে। তার মানে গ্লুকোজ টু পাইরুভেটে আমি যদি কোনো জায়গায় মাঝখানে আটকে দিই, ওর তো পাইরুভেটটা ইজ নেসেসারি, অ্যান্ড পাইরুভেট ছাড়া ও তো না ঢুকতে পারবে কোনো ফার্মেন্টেশন প্রসেসে, না ঢুকতে পারবে কোনো পিসিএ সাইকেলে। তাহলে স্যার ও বাজবে কি করে, সেলটা লাইভ থাকবে কি করে? গুড কোশ্চেন। তো ই তো নেসেসারি, তাহলে আমি কি করতে পারি, এই সেলটাকে যখন আমি গ্রো করাবো যে মিডিয়ামে, সেখানে প্লাস ই দিয়ে রাখবো, সাপ্লিমেন্টেড উইথ ই, দেন সেল গ্রো করবে আরামসে, বাট কোনো অ্যাকুমুলেশন হবে না ই এর বিল্ড আপ ইনসাইড দি সেল। বলো। ই দিয়ে রাখলে তাহলে মানে ও তার মেটাবলিক প্রসেসটাও তো তখন মানে কমই করবে ই প্রডিউশনের জন্য। কোনটা? ই দিয়ে রাখলে মেটাবলিক হ্যাঁ। সাইকেল চলবে, তুমি তো মাঝখানে অফ করে দিয়েছো, ও তো সেটা বুঝতে পারছে না যে ই আছে কি নেই ওর কাছে, মাঝখানে তোমার কাট আছে, ঠিক আছে? তুমি ই দিয়ে রাখছো, ও ই তৈরি পাবে প্লাস এটাও চালাবে। যদি ও ই তৈরি করতো আর এখানে তুমি ই পেতে মানে প্লাস ই দিতে, তাহলে ও বন্ধ করে দিত, তাহলেও বন্ধ করে দিত। আর যেটার নামই তো ফিডব্যাক ইনহিবিশন। কেন বন্ধ করছে? ফিডব্যাক ইনহিবিট করে দিত বা ফিডব্যাক রিপ্রেশন করাতো। যদি ই তৈরি করতে পারতাম, কিন্তু ই তো তৈরি করতে দিচ্ছি না, তাহলেও চালাবে, রিয়াকশন সাইকেল হবে, কেন হবে না? কেসটা বুঝতে পেরেছো? হুম হুম। যদি ও বুঝতে পেরেছি। ই অবধি নিয়ে যেত আর তুমি মিডিয়ামে সাপ্লিমেন্ট দিচ্ছ, এটা তো বোকা বোকা, কেন আমি সাপ্লিমেন্ট দেবো, তো নিচে তৈরি করতে পারে, যদি দিতে তাহলে কিন্তু স্টপ করে দিত রিয়াকশন, ঠিক আছে? বাট এখানে ও ই আমি তৈরি করতেই দিচ্ছি না, তাহলে ই কে সাপ্লিমেন্টেড দিতে হবে, আদারওয়াইজ সেল গ্রো করবে না, অবভিয়াসলি। খুব ভালো কথা। এছাড়া আমি কি করতে পারছি, এখান থেকে ই এর অ্যাকুমুলেশন অফ করে দিতে পারছি ইনসাইড দি সেল। তার মানে আমরা ফিডব্যাক ইনহিবিশন রিপ্রেশন দুটোকে আটকাতে পারছি। আমার ডিজায়ার্ড প্রোডাক্টের অ্যাকুমুলেশন আমি চাইছি। বলো, বুঝতে পেরেছো? আনসার করবে। এটা সব থেকে হ্যাঁ। ভেরি বেসিক সিম্পল blueprint to make the auxotropic mutant, in the linear metabolic chain, যেখানে আমার desired product accumulate করবে উইদাউট এনি ইনহিবিশন, তো বাইপাস করে দেবে, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2 দেখাচ্ছি, দেখো। এবার তোমরা নিজেরা আনসার করতে পারবে। নর্মাল রিঅ্যাকশন স্টেপ দেখাবো, এবার একটু ব্রাঞ্চিং দেখাবো। A to B, B to C, সি থেকে ডি, ডি থেকে ই, এফ, এফ টু জি। এখানে ফিডব্যাক ইনহিবিশনটা হচ্ছে কনসার্টেড ফিডব্যাক ইনহিবিশন, কনসার্টেড ফিডব্যাক ইনহিবিশন, আগের দিনকে বলেছি। মানে ই আর জি দুজনে গিয়ে ই ওয়ান কে ব্লক করে দেয়, ঠিক আছে? আবার ইও কিছুটা অ্যামাউন্ট এই চেনে ব্লক করতে পারে, অ্যান্ড জিও সেপারেটলি কিছুটা অ্যামাউন্ট এই চেনে ব্লক করতে পারে। দিস ইজ দ্য ওভারঅল ফিডব্যাক ইনহিবিশন সিনারিও একটা মেটাবলিক পাথওয়েতে। দেখে নাও, তোমরা আনসার করার চেষ্টা করবে। এটা হচ্ছে একটা ফিডব্যাক ইনহিবিশনের চেন, যেখানে ই আর জি গিয়ে ই ওয়ান কে ব্লক করে, তার মানে কনসার্টেড ফিডব্যাক ইনহিবিশন। আলাদাভাবে কি করছে, ইও ব্লক করে ব্রাঞ্চিং পয়েন্টে, জিও ব্লক করে ব্রাঞ্চিং পয়েন্টে, ওর নিজের ব্রাঞ্চিং পয়েন্টে, ঠিক আছে? এবার আমি চাই সি এর অ্যাকুমুলেশন ওভার অ্যাকুমুলেশন ওভার প্রোডাকশন। কি করতে পারি বলো? আমি চাই সি এর ওভার প্রোডাকশন, কি করতে পারি? কোথায় অক্সোট্রপিক নিউট্রান্ট আনতে পারি? ঠান্ডা মাথায় ভেবে আনসার করো। এটা একটা নর্মাল মেটাবলিক পাথওয়ে যেটা রান করছে,
ফিডব্যাক ইনহিবিশনের পার্টটা বুঝিয়ে দিয়েছি। এবার বলো কোথায় তুমি যদি অক্সোট্রপিক মিউট্যান্ট আনবে যেখানে সি এর ওভার প্রোডাকশন হবে। কেউ আনসার করবে? কেউ আনসার করতে পারবে না আমি দেখাবো? সি এর ওভার প্রোডাকশন চাইছি আমি ফ্রম দিস মেটাবলিক পাথওয়ে। স্যার যেকোনো একটা জায়গাতেই দিতে হবে। তা তুমি আনসার করো তোমার মতো, তারপর আমি বোঝার চেষ্টা করবো আর কি বলতে চাইছি। আমার কোশ্চেনটা ক্লিয়ার তো? বলো, কেউ ট্রাই করবে? স্যার আপনি বলে দিন। আসছে না কোনোভাবে? পারমুটেশন কম্বিনেশন করে কোথাও কোনো ব্লক করে সি ওভার অ্যাকুমুলেট করতে পারছো না? দুভাবে করা যায় দেখো। নাম্বার ওয়ান, সিঙ্গেল অক্সোট্রপ চুজ করে আবার ডাবল অক্সোট্রপ চুজ করেও করায় এই ধরনের সিস্টেম। দেখে নাও, আমি যদি ইদার অর যে কোনো একটা ব্রাঞ্চিং পয়েন্টে মিউটেশন করে দিতাম, আমি এখানে সি আর ডি এর রিয়াকশনটাকে স্টপ করে দিলাম, সি এর ওভার অ্যাকুমুলেশন হবে কিনা বলবে? আমি যদি সি এন্ড ডি এর প্রোগ্রেশন অফ করে দিই, ই প্রোডাকশন স্টপ, তাহলে ই গিয়ে যে ব্লকটা করছিল সেটা স্টপ। এই স্ল্যাশটা মানে হচ্ছে স্টপ। ওকে, আমরা দেখতে পাচ্ছিলাম যে ফার্স্ট এনজাইমটাকে ব্লক করতে গেলে ইও লাগবে জিও লাগবে, তার মানে এটাও স্টপ। ঠিক আছে, বাট জি তো অ্যাক্টিভ, সি থেকে এফ হয়ে জি, জি অ্যাক্টিভ, তার মানে জি কিন্তু এই রিয়াকশনটা চালাচ্ছে। মানে ওভার অ্যাকুমুলেশন হয়ে গেলে, মানে জি এর প্রোডাকশন হাই হয়ে গেলে জি গিয়ে কি করবে, সি টু এফ ব্লক করে দেবে। তার মানে আলটিমেটলি সি এর ওভার প্রোডাকশন হবে কি হবে না বলো? বুঝতে পেরেছো না মাথার উপর দিয়ে বেরোলো? বুঝেছি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি, যেখানে আমরা সিঙ্গেল অবজেক্টভ ইউজ করে সি এর ওভার অ্যাকুমুলেশন করতে পারি। ডবল অবজেক্টভ ইউজ করতে পারো, ভেরি সিম্পল, আরো দুটোকেই ব্লক করে দাও, তাহলে আর কোনো ঝামেলাই থাকলো না। দুটোকেই ব্লক করে দাও, দুটো ব্রাঞ্চকেই অফ করে দাও, ইও আসবে না জিও আসবে না, এটা তো অফ, ই গিয়ে একে অফ করতে পারবে না, এও অফ করতে পারবে না, তার মানে সি এর কন্টিনিউয়াস প্রোডাকশন চলবে। হবে কি হবে না? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে, সেকেন্ড ব্লুপ্রিন্ট ডান।
থার্ড আনসার করবে। নর্মাল রিয়াকশন একই রাখছি। এবার আমি চাইছি এফ এর ওভার প্রোডাকশন। এফ ওভার প্রোডাকশন কি করবে? আচ্ছা, ওখানে সাপ্লিমেন্টেড দিতে হবে কিন্তু, মানে আগেরটায় সাপ্লিমেন্টেড দিতে হতো, ঠিক আছে? যদি আমি ডি আর সি তে ব্লক করি তাহলে সাপ্লিমেন্ট দিতে হবে ই তে, আর যদি ডবল অবজেক্টভ নিই তাহলে ইও দিতে হবে মিডিয়াতে, জিও দিতে হবে। ওকে, বলো। এফ এর ওভার প্রোডাকশন চাইছি এবার। মেটাবলিক রিয়াকশনে এফ কম্পোনেন্টটা মাই নিড, মাই এসেনশিয়াল ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। কি করব? আর সেম ডি ভাবে এর হচ্ছিল। প্রোডাকশনটা বন্ধ করে দেবো। কোনটা? ডি এর প্রোডাকশন মানে যে পাথটা হচ্ছে সেটাই আমি বন্ধ করে দেবো, তাহলে সি থেকে ডাইরেক্ট এফ এ হবে সমস্তটা। এইটা অফ করবে, তাই তো? হ্যাঁ, তাহলে কি হবে? এফ হয়ে তো জি এ চলে যাবে। স্যার এফ আর জি এর মাঝেরটাকে স্টপ করলে এফটা ওভার প্রডিউস করবে। মানে এইটা অন থাকবে, সি এন্ড ডি অন থাকবে, শুধু এটা অফ করব। এটা অন দুটোই রাখবো। একসাথে করলে বেশি হবে এফটা। ওকে, না এটা করলে আসবে না তো। তুমি যদি এটাকে অন রেখে দাও কিভাবে হবে? এটাকে যদি অন রেখে দাও কিভাবে? ও সি থেকে এফ এ নিয়ে যেতে পারছে না, খুব ভালো কথা, কিন্তু সি থেকে ডি নিয়ে গিয়ে নিতে চলে যাবে। তাহলে তুমি এই জায়গাটা করো, সি টু ডি প্রোডাকশন করতে দিও না, খুব ভালো। এই দিক থেকে এফ অব্দি নিয়ে যেতে দাও, তারপরে জি এর স্টপ করে দাও। এবার দেখো এফ এর ওভার প্রোডাকশন হবে, হবে কি হবে না? বুঝতে পারছো তো? তো এইভাবে জিনিসগুলোকে দেখা হয় যে রিয়াকশন, মেটাবলিক্যাল রিয়াকশনটা কি টাইপ, কোনটা আমার নিড ইন্ডাস্ট্রিয়ালি প্রোডাকশনের জন্য, কারণ সব প্রোডাক্ট তো ইন্ডাস্ট্রিয়ালি প্রোডাকশন হয় না। যেটা আমার নিড সেই প্রোডাক্টটা আমি তৈরি করতে চাইছি, ওভার প্রোডাকশন করতে চাইছি, তাহলে আমি এন্ড প্রোডাক্টকে অফও করব অ্যাজ ওয়েল অ্যাজ আমার প্রোডাক্টকে অন রাখবো কন্টিনিউয়াসলি, ওভার প্রডিউস করতে দেবো। কিভাবে সেইগুলো কিছু স্ট্র্যাটেজি দেখাচ্ছি, আরো একটা দেখাচ্ছি। আরেকটু বেশি ব্রাঞ্চ। এটা কনসার্টেড হয়েছে, মেটাবলিক রিয়াকশন স্টপ করছে ই আর ই আই, ঠিক আছে? জি এর কোনো রোল নেই। ই আর আই গিয়ে ই ওয়ানে এনজাইমটাকে ব্লক করে। আমরা চাইছি, আমরা চাইছি ই এর ওভার প্রোডাকশন। ই ওভার প্রোডাকশন কি করব বলো? সিম্পল দিলাম খুব। স্যার সি আর এফ এর মাঝে ব্লক করলে? সি আর এফ এর মাঝে ব্লক করব, দেখি। সি আর এফ এর মাঝে ব্লক, তার মানে না তৈরি হচ্ছে জি না হচ্ছে আই, তার মানে গিয়ে এটা ব্লকিং হবে না, কারেক্ট?
অ্যান্ড সি থেকে ঘুরে যাবে ই তে, ই এর ওভার প্রোডাকশন হবে, ইয়েস হবে। ঠিক আছে, তাহলে আমরা সব থেকে বেস্ট ওয়ে কি দেখলাম, অক্সোট্রপিক মিউট্যান্ট সিলেক্ট করো। আচ্ছা, এখানে কিন্তু সেলটাকে গ্রো করাতে হবে কোন মিডিয়ামে, মিডিয়ায় কি সাপ্লিমেন্ট দেবো, মিডিয়ায় কি সাপ্লিমেন্ট দেবো এই সেলটা গ্রো আই করানো, জি লাগবে না, জি, জি তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো নাম্বার 2 ডান। নেক্সট আমরা যেটা করতে পারি তোমার ওভার প্রোডাকশনের জন্য, ইনক্রিজ দি অ্যাভেলেবিলিটি, সরি ইনক্রিজ দি পারমিয়াবিলিটি অফ দ্য অর্গানিজম, যেটা একটু আগে আমি বলেছিলাম, ইনক্রিজ দি পারমিয়াবিলিটি অফ দি অর্গানিজম। এখানে বলবো কোন এজেন্ট ইউজ করা হয় পারমিয়াবিলিটি ইনক্রিজ করার জন্য, বাট সব থেকে বেস্ট হচ্ছে অক্সোট্রপিক মিউট্যান্ট সিলেক্ট করাই, কারণ ওটাই কোনো এন্ড প্রোডাক্ট তৈরি হওয়ার ঝামেলা নেই। এখানে এন্ড প্রোডাক্ট তৈরি হবে, এন্ড প্রোডাক্টকে তোমাকে বার করে দিতে হবে। তো ইনক্রিজ দ্য পারমিয়াবিলিটি অফ দ্য অর্গানিজম করলে কি হবে, এন্ড প্রোডাক্ট could not accumulate after production, after production, and end product is released out from the cell. Strategy কি? From the cell. Strategy কি, আমরা permeability increase করব by means of নাম্বার 1 স্ট্র্যাটেজি বায়োটিন ডেফিসিয়েন্সি। আমি কি বলেছিলাম, খুব কন্ট্রোল ওয়েতে আমরা এফিসিয়েন্সি বাড়া মানে পারমিয়াবিলিটি ইনক্রিজ করাবো। সো বায়োটিন ডেফিসিয়েন্সি করাবো সেলকে। স্যার বায়োটিন ডেফিসিয়েন্সি হলে কি হবে, বায়োটিন যদি ডেফিসিয়েন্ট থাকে, বায়োটিন ইজ দ্য কোএনজাইম, এটা একটা ভিটামিন, বায়োটিন কোএনজাইম ফর অ্যাসিটাইল কোএ কার্বক্সিলেজ, অ্যাসিটাইল কোএ carboxylase enzyme, acetyl CoA carboxylase enzyme. This enzyme is absolutely necessary, this acetyl CoA carboxylase absolutely necessary for fatty acid biosynthesis, fatty acid biosynthesis। তাহলে হবেটা কি স্যার, বায়োটিন যদি ডেফিসিয়েন্ট থাকে তাহলে ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস হ্যাম্পার করবে, প্রবলেম হবে ইনসাইড দি সেল, ইয়েস অর নো? হ্যাঁ স্যার হ্যাঁ, ওকে। তাহলে বায়োটিন ডেফিসিয়েন্স যেটা হলে হবে, বায়োটিন ডেফিসিয়েন্সি দিলে কজ অ্যাবারেশন অফ, অ্যাবারেশন মানে হচ্ছে কখনো তৈরি হচ্ছে কখনো তৈরি হচ্ছে না, কখনো তৈরি হচ্ছে কখনো তৈরি, এই ব্যাপারটা হচ্ছে অ্যাবারেশন, মানে যেটা নর্মাল প্রসেসে তৈরি হওয়ার থেকে চেঞ্জ হচ্ছে, ডেভিয়েট করছে। সো বায়োটিন ডেফিসিয়েন্সি কজ অ্যাবারেশন ইন ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, and we know that fatty acid ultimately make the lipid structure, phospholipid structure, and this phospholipid is the backbone of the lipid membrane, plasma membrane. সো যদি ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিসে অ্যাবেরেশন হয়, প্লাজমা মেমব্রেন ডিস্টেবিলাইজ হবে, fatty acid production, and this fatty acid production aberration lead to cell membrane destabilization, কারণ প্রপারলি স্ট্রাকচার তৈরি হচ্ছে না, ডিস্টেবিলাইজড, and সেল মেমব্রেন ডিস্টেবিলাইজ হলে চান্স আছে লিক করা,
leak of the compounds and including তোমার এন প্রোডাক্ট লিক করে বাইরে বেরিয়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, তো আমরা এন প্রোডাক্টকে তৈরি করতে আটকালাম না এখানে, বাট এন প্রোডাক্ট আফটার প্রোডাকশন একে লিক করে বাইরে বের করে দিচ্ছি, মানে এটাকে আমরা কি বলি, স্যালভেট করে দেওয়া, মানে হচ্ছে তৈরি তো হচ্ছে বাট ওকে বাইপাস করে দেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে। তো লিক করে দাও এন্ড তোমার প্রোডাকশনটা মানে সেলে অ্যাকুমুলেশনটাকে স্টপ করে দাও, ফিডব্যাক ইনহিবিশন অফ হয়ে যেতে পারে। আবারও বলছি, এর থেকে বেটার হচ্ছে অবজেক্ট অফ সিলেকশন করা। দেখে নাও বায়োটিন ডেফিসিয়েন্সি করলে কি হতে পারে। বায়োটিন ডেফিসিয়েন্সি করলে কিন্তু আমরা পারমিয়াবিলিটি ইনক্রিজ করে দিতে পারি সেলের, এন্ড পারমিয়াবিলিটি ইনক্রিজ করলে সেলের এন্ড প্রোডাক্ট মানে মেটাবলিক এন্ড প্রোডাক্ট গুলো রিলিজ হয়ে যাবে। পয়েন্ট ক্লিয়ার? আরো একভাবে করা যায় পারমিয়াবিলিটি ইনক্রিজ। নাম্বার 2, way number 2, use of fatty acid derivatives. Fatty acid derivative, তার মানে নরমাল ফ্যাটি অ্যাসিডের জায়গায় ফ্যাটি অ্যাসিড ডেরিভেটিভ ইউজ করো, যেগুলো হচ্ছে মোর ফ্র্যাজাইল, মোর লিকেজ প্রডিউসিং প্রোডাক্ট মানে কম্পাউন্ড, তার মানে গ্যাপ থাকবে, এন্ড ফ্রম দিস গ্যাপ এন্ড প্রোডাক্ট কুড বি রিলিজ। তো ফ্যাটি অ্যাসিড ডেরিভেটিভ ইউজ করো। ফ্যাটি অ্যাসিড ডেরিভেটিভ এরকম ইউজ করা হয় টুইন 60, টুইন 40, this compound added before the lock phase, before the lock phase, obviously lock phase এর আগেই করতে হবে, বিকজ লক ফেজে সমস্ত কিছু ম্যাটেরিয়াল তৈরি করেছেন, তো লক ফেজের আগে অ্যাড করে দাও। তো যদি আমরা লক ফেজের আগে অ্যাড করি, ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে, যখন ও মেমব্রেন তৈরি করবে, মেমব্রেনের মধ্যে নরমাল ফ্যাটি অ্যাসিডের জায়গায় ঢুকবে কি টুইন 60, টুইন 40, ইয়েস অর নো? তো কোয়ালিটি অফ দ্য লিপিডস, quality of the lipids become changed from the normal one, and changed হলে কি হবে, লিকি হয়ে যাবে, মানে ইনক্রিজ করবে মেনলি। এরা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তো ইনক্রিজ করবে হচ্ছে তোমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। So leak of the compound can result. So permeability increase করার মেথড, পারমিয়াবিলিটি ইনক্রিজ করার মেথড, সেল মেমব্রেনকে ফার্স্টে ডিস্টেবিলাইজ করো, সেল মেমব্রেনকে লিকি করাও, পুরো স্ট্রাকচার ডিসলভ করবো না, লিকি বানাবো, মানে সেল মেমব্রেনের লিপিডের স্ট্রাকচারে চেঞ্জ আনবো, যেটা লিক করবে প্রোডাক্ট গুলোকে। তো এরকম করতে গেলে বায়োটিন ডেফিসিয়েন্সি ওয়ান অফ দ্য অপশন, অর সেকেন্ড অপশন হচ্ছে কম্পাউন্ড অ্যাড করা টুইন 60, টুইন 40, যেগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিডের ডেরিভেটিভ, ফ্যাটি অ্যাসিডের মতোই বিহেভ করবে বাট নট দ্যাট ফ্যাটি অ্যাসিড, সো মোর লিকি স্ট্রাকচার প্রডিউস করবে, এন্ড প্রোডাক্ট বেরিয়ে চলে আসবে। বলো, ক্লিয়ার? বোঝা গেছে? তো এটা কি সাফিসিয়েন্ট টু মেক দ্য সেল পারমিয়েবল? সেল মেমব্রেন পারমিয়াবিলিটি কি সাফিসিয়েন্ট ব্যাকটেরিয়াল সেলের জন্য? ব্যাকটেরিয়াল সেলের জন্য সেল মেমব্রেন অনলি পারমিয়েবল করলে সাফিসিয়েন্ট হবে? সেল মেমব্রেন থেকে তো বেরিয়ে এলো, সেল ওয়ালটাকেও তো করতে হবে পারমিয়েবল, ইয়েস অর নো? হ্যাঁ সেল ওয়ালটাকেও তো করতে হবে, আদারওয়াইজ তো পেরিপ্লাজমিক স্পেসে গিয়ে আটকে থাকবে। ইন্টারমেমব্রেন যে স্পেসটা সেল ওয়াল আর সেল মেমব্রেনের মধ্যে পেরিপ্লাজমিক স্পেস, ওখানে গিয়ে তো আটকে থাকবে প্রোটিনটা বা প্রোডাক্ট গুলো, তাই না? তাহলে আমরা সেল ওয়ালকেও পারমিয়েবল করাবো, এন্ড সেল পারমিয়েবল, সেল ওয়াল পারমিয়েবল এজেন্ট কি ইউজ করতে পারি? তো এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন,
ইদার বায়োটিন ডেফিসিয়েন্ট করো সেলে অর এটা ইউজ করো, তার সাথে সিটোমাস দ্যাট ইজ পেনিসিলিন ট্রিটমেন্ট। পেনিসিলিন ট্রিটমেন্ট অবভিয়াসলি এখানে পেনিসিলিনটা আমরা ইউজ করব নট দ্য লিদাল ডোজ। লিদাল ডোজ করলে তো সেলটা ডেডই হয়ে যাবে, কোনো সেল ওয়ালই তৈরি হবে না। জাস্ট এখানে পেনিসিলিনটা ইউজ করব হচ্ছে স্লাইড কনসেন্ট্রেশনে, যে কনসেন্ট্রেশনে জাস্ট ক্রস লিঙ্কিংটা স্টপ হবে। ক্রস লিঙ্কিংটা স্টপ হয়ে যাবে, দ্যাট মিনস সেল ওয়াল বিকাম মোর পারমিয়েবল, সেল ওয়াল বিকাম মোর পোরাস। বলো, স্টেন ইমপ্রুভমেন্ট পার্ট কমপ্লিট। স্টেন ইমপ্রুভমেন্ট পার্ট কমপ্লিট। ঠিক আছে, নেক্সট টপিকে মুভ করব, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো এই জায়গায়। অলরাইট, ঠিক আছে, বুঝতে পারা গেছে। হ্যাঁ স্যার হ্যাঁ, স্যার বলছিলাম যে আগের দিনের ক্লাসটা কবে আসবে? ভিডিওটা, হ্যাঁ আমার ইয়ে আছে, প্রসেস করাই আছে, জাস্ট আমি অ্যাড করব, আজকেই ছেড়ে দেবো, মানে আপলোড করাই আছে, জাস্ট তোমাদের লিঙ্কটা দেওয়া হয়। আচ্ছা স্যার। এটা হচ্ছে ইউনিট 1 এর লাস্ট টপিক। ঠিক আছে, দিস ইজ দ্য লাস্ট টপিক ইউনিট 1, তারপরে তোমাদের ইউনিট 2 তে ঢুকে যাব, যেটা নাম হচ্ছে কালচার মিডিয়া। কালচার মিডিয়া বলছি, ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া। ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া, और এভাবেও লিখতে পারি আমরা মিডিয়া ইউজ ইন ইন্ডাস্ট্রিয়াল ফার্মেন্টেশন। মিডিয়া ফর ইন্ডাস্ট্রিয়াল ফার্মেন্টেশন। দেখো অলরেডি আমরা মিডিয়ার আইডিয়া সেমিস্টার 2 তে নিয়ে নিয়েছি, একটা মিডিয়া গ্রোথ করানোর জন্য কি কি কম্পোনেন্ট থাকে, এক্সট্রা এক্সট্রা এক্সেট্রা এক্সেট্রা সবকিছু জানি। এখানে আমরা মোটামুটি সেম জিনিসই রিপিট করব, বাট ইন্ডাস্ট্রি লেভেলের মিডিয়া কম্পোনেন্ট আর নর্মাল ল্যাবরেটরি মিডিয়া কম্পোনেন্টের মধ্যে কি ডিফারেন্স সেটাও বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে জাস্ট একটা আইডিয়া আমি দিয়ে দিই, ইন্ডাস্ট্রিতে কিন্তু লার্জ ভলিউমে ওয়ার্কিং হচ্ছে, এটা মাথায় রাখবে। অ্যান্ড ইন্ডাস্ট্রি অল টাইম প্রফিটেবল করানোর চেষ্টা করব। অ্যান্ড ল্যাবরেটরিতে কিন্তু এরকম প্রফিটের কোনো ব্যাপার আছে কি? ল্যাবরেটরিতে যখন আমরা কাজ করি কোনো প্রফিট দেখি, প্রফিট মার্জিন কি হবে, প্রফিট বাড়বে না কমবে, লস হবে কি হবে না, এরকম কিছু দেখি না কিন্তু আমরা, এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড ল্যাবরেটরি মিডিয়া ভলিউম ভেরি লেস হয়, খুব জোর হলে 1 লিটার 2 লিটার, এর থেকে তো বেশি না। বাট এখানে তো গ্যালনের মিডিয়া তৈরি করতে হবে, তাহলে একটা বেসিক আইডিয়া, মানে বেসিক ডিফারেন্স তো থেকেই যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া ভার্সেস দ্য ল্যাবরেটরি মিডিয়া। তো এই ব্যাপারটা কি একটু আইডেন্টিফাই করব, স্টার্ট করি। Good media component, good media important for adequate product formation. Adequate product formation. কেন? রিজন ফটাফট বলো। মিডিয়া কম্পোনেন্ট মানে একটা গুড মিডিয়া নেসেসারি কেন একটা তোমার অ্যাডিকুয়েট অ্যামাউন্টে বা হাই ইল্ড প্রোডাকশনের জন্য? মিডিয়া ভালো হলে নিউট্রিশনটাও ভালো মতো পাবে, তাহলে গ্রোথটাও ভালো আসবে। ওকে, তার মানে মিডিয়া কি করছে, মিডিয়ার কাজটা কি, রোল অফ মিডিয়া, যেখান থেকে আমরা বুঝতে পারবো একটা গুড মিডিয়া প্রোভাইড করবে হচ্ছে ম্যাক্সিমাম ইল্ড অফ প্রোডাক্ট, প্রডিউস করবে ম্যাক্সিমাম ইল্ড অফ দ্য প্রোডাক্ট ফ্রম দিস মিডিয়া component utilization, produce
maximum yield of product, number 2, a good media permit maximum rate of product formation, maximum rate of product formation, not only yield বাড়াবে, yield তো বাড়াচ্ছেই, তার সাথে সাথে কুইক প্রোডাকশনও স্টার্ট করছে। ঠিক আছে, yield তো বাড়াবেই। ধরো মিডিয়া এ মিডিয়া বি both produce same amount of product, but media A under the cell need 24 hour, but media B under the media B cell need just 6 hour. Which one is best? কোশ্চেনটা বুঝতে পারলে? দুটো মিডিয়া আছে, এ মিডিয়া বি মিডিয়া, দুটোতেই ব্যাকটেরিয়াল সেল তুমি গ্রো করাচ্ছ এস্টেরিয়া কোলাই, ঠিক সেম কনসেন্ট্রেশন। তো এ মিডিয়া থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেম কনসেন্ট্রেশন, প্রোডাক্ট ধরে নাও 1 mg per ml ফর অ্যান এক্সাম্পল, বিও তৈরি হচ্ছে প্রোডাক্ট 1 mg per ml, ক্লিয়ার? But these production need 24 hour, these production need 6 hour. So which one is beneficial? Which one is beneficial? B. বি। তাহলে বিটা করছেটা কি, যেখানে 6 আওয়ারে নামিয়ে দিচ্ছে, প্রোডাকশন রেটটাকে বাড়িয়ে দিচ্ছে, কিভাবে বাড়াচ্ছে? প্রোডাকশন রেট বাড়বে কি করে? বি প্রোডাকশন, মেটাবলিজমটাকে ফাস্ট করতে। গুড। তার মানে বি এর মধ্যে এমন কিছু কম্পোনেন্ট রাখবো যেগুলো সিম্পল কম্পোনেন্ট, যেগুলো ব্যাকটেরিয়া রেডিলি ইউজ করবে। আমরা পড়েছিলাম না ল্যাকফেজের টাইম কমতেও পারে বাড়তে পারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অফ দ্য মিডিয়া, ইয়েস অর নো? জানতে তো? ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অফ দ্য মিডিয়া কম্পোনেন্ট, তো ল্যাকফেজ যেটা ব্যাকটেরিয়াল গ্রোথ ফেজের যে ফার্স্ট ফেজ, ল্যাকফেজের টাইমিং কমতেও পারে বাড়তেও পারে, ইভেন কিছু টাইমে ল্যাকফেজ তো লাগেই না, ডাইরেক্ট লগ ফেজ থেকে শুরু হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে এরকম। So media component ultimately reflect করাবে not only the product yield, also the rate of product yield. And number 3, minimum yield of undesired product. Produce minimum yield of undesired product. Another very important factor, যত বেশি আনডিজায়ার্ড প্রোডাক্ট তৈরি হবে, আমার ফিনিশিং করতে মানে প্রোডাক্টটাকে পিউরিফাই করতে, ফিনিশিং মিন্স প্রোডাক্ট আইসোলেশন অ্যান্ড পিউরিফিকেশন, এটা তত বেশি ডিফিকাল্ট হবে, ইয়েস অর নো? যত বেশি মিডিয়ার মধ্যে আনডিজায়ার্ড প্রোডাক্ট, my actually product isolation and purification process will be much more difficult, yes or no? হ্যাঁ স্যার। হ্যাঁ। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি? ডিএসপি। এই প্রোডাক্ট আইসোলেশন পিউরিফিকেশন প্রসেসটাকে আমরা কি বলি? ডিএসপি, ডাউনস্ট্রিম প্রসেসিং। তোমাদের ইউনিট নাম্বার 4 এ বোধহয় সম্ভবত না 3 তে আছে, যাই হোক একটা আছে। সো ডিএসপি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট মানে ইন্ডাস্ট্রি লেভেলে। ডিএসপি যার যত বেটার, যত ইমপ্রুভ, তত বেশি প্রোডাক্টের ইল্ড ভালো, প্রোডাক্টের পিউরিফিকেশন ভালো, প্রোডাক্টের কস্টিং কমবে, ডিএসপি যার যত ইমপ্রুভ। সো একটা গুড মিডিয়া কি কি তোমাকে প্রোভাইড করে দেবে? ম্যাক্সিমাম ইল্ড করবে, ম্যাক্সিমাম রেট অফ দ্য প্রোডাকশন দেবে, এন্ড তোমার আনডিজায়ার্ড প্রোডাক্টের অ্যামাউন্ট কমাবে। তো আমরা ইন্ডাস্ট্রি লেভেলে আনসার করার চেষ্টা করবে, লিকুইড মিডিয়া ইউজ করা বেটার হবে না সলিড মিডিয়া?
liquid media or solid media based on industry scale? বলবে liquid media or the solid media, which one is better for the industrial level? কি মনে হয়? আনসার করবে। কার কি মনে হচ্ছে, লিকুইড না সলিড, কোনটা বেটার? সলিড। লিকুইড। সলিড। ওকে, লিকুইড। আর কেউ বলবে? সলিডের আনসারটা শুনি। তো why solid সলিড। better? why solid better? why solid better over? সলিডে জায়গা কম লাগবে। উল্টোটা হলো, সলিডে জায়গা বেশি নেবে। সলিডে জায়গা বেশি নেবে। তুমি 1 লিটার মিডিয়াকে সলিডে যদি ডিসপেন্স করতে চাও, কতগুলো পেট্রি ডিশ লাগবে? একটা পেট্রি ডিশে কত এমএল তোমার ধরে হোল্ড করে নিউট্রিয়েন্ট মিডিয়া? 20 ml। তাহলে 1 লিটারকে ডিসপেন্স করতে গেলে কতগুলো লাগবে তোমার? হিসাব করে কাউন্ট করে বের করে নাও, একটা স্ট্যাক হয়ে যাবে। আর এদিকে তুমি লিকুইড মিডিয়া 1 লিটার বিকার কতটা, বা 1 লিটার কনিক্যালের সাইজ কত? ঠিক উল্টো হলো। আর আর কেউ সলিডের পক্ষে চেয়েছিলে? তাহলে কোনটা বেটার মনে হচ্ছে এবার? কোনটা বেটার মনে হচ্ছে, সলিড না লিকুইড? ইন্ডাস্ট্রি স্কেলে লার্জ ভলিউম অফ কালচার মেনটেন করা, অলওয়েজ লিকুইডে বেটার, সলিড নট অ্যাকসেপ্টেবল। সলিডে আমরা পিওর কালচারিং করার জন্য খুব বেস্ট, অ্যান্ড পিওর কালচারিং, পিওর মাইক্রোবস, পার্টিকুলার স্ট্রেন অফ দ্য মাইক্রোবস আইসোলেশনের জন্য বেস্ট, বাট লিকুইড মিডিয়া সব থেকে বেস্ট টু প্রডিউস দ্য প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে লিকুইড মিডিয়া বেস্ট হবে over solid media, because reason number 1, less space. Number 2, more amenable to engineering process. Engineering process মানে কি বলতো? মোর অ্যামিনেবল টু ইঞ্জিনিয়ারিং প্রসেস মানে কি বলতো? আমি যখন খুশি মিডিয়ার কম্পোজিশন বা মিডিয়ার কন্টেন্ট অ্যাডও করতে পারি, ওয়েস্ট প্রোডাক্ট রিমুভও করতে পারি। পারবো কি পারবো না লিকুইড থাকলে? আমরা পড়েছিলাম কেমোস্ট্যাট, টার্বিডোস্ট্যাট, কন্টিনিউয়াস কালচার সিস্টেম। আবার স্যার পুরোনো দিনের কথা, আবার কন্টিনিউয়াস কালচার সিস্টেম পড়েছিলাম, এখানে আবার আসবে। হ্যাঁ। কন্টিনিউয়াস কালচার সিস্টেমে কেমোস্ট্যাট, টার্বিডোস্ট্যাট ছিল। ওখানে কি করতাম আমরা? আমরা কন্টিনিউয়াসলি নিউট্রিয়েন্ট অ্যাড করে যেতাম এন্ড ওয়েস্ট প্রোডাক্টকে রিমুভ করে যেতাম, যাতে সেলটা লগ ফেজ মানে এক্সপোনেনশিয়াল ফেজে কন্টিনিউয়াসলি থাকে আর প্রোডাক্ট ডেলিভার করতে পারে আমার কন্টিনিউ। তো এটা আমি কিভাবে করব সলিড মিডিয়ায়? সলিড মিডিয়ায় পসিবল নিউট্রিয়েন্ট অ্যাড করা, নিউট্রিয়েন্ট ওয়েস্ট প্রোডাক্ট রিমুভ করা? পসিবলই না, সলিড হয়ে গেছে, পসিবল না। তাহলে মোর অ্যামিনেবল টু দা ইঞ্জিনিয়ারিং প্রসেস ইন লিকুইড মিডিয়া, আমরা চেঞ্জ করতে পারি বাই আওয়ার নিড। থার্ড, eliminate the cost of eliminate the cost of providing agar, providing agar। তো অ্যাগারের একটা কস্টিং আছে, তো অ্যাগারের কস্টিংটাকে আমরা বাইপাস করতে পারবো বাই ইউজিং লিকুইড মিডিয়া। So liquid media better over solid media in industrial purpose. Next point, media formulation differ. Media formulation differ when
আচ্ছা, এইভাবে দেখি, ডিফার বেসড অন the product that we isolate, want to isolate. এর মানেটা কি স্যার? ফর্মুলেশন কেন ডিফার করাবো? ইয়েস, সামটাইম এটা দরকার। আমি যে প্রোডাকশন চাইছি সেটার উপর বেস করে ফর্মুলেশন চেঞ্জ করতে হবে সাম কেসে। কেন? কারণ আমরা জানি প্রোডাক্ট দু রকমের হয়। একটা হচ্ছে প্রাইমারি মেটাবোলাইটস, যে প্রোডাক্ট গুলো ডাইরেক্টলি প্রাইমারি মেটাবোলাইটস মানে লগ ফেজ থেকে আসে সেলের, প্রাইমারি মেটাবোলাইটস। and secondary metabolites. সেকেন্ডারি মেটাবোলাইটস মানে হচ্ছে যেগুলো আসে হচ্ছে স্টেশনারি ফেজ থেকে, the product that came from the stationary phase of the bacterial growth cycle, these products are called secondary metabolites. তো যদি আমার সেকেন্ডারি মেটাবোলাইটস প্রোডাকশনের ইন্টারেস্ট থাকে, তাহলে মিডিয়া ফর্মুলেশন সেম রাখবো অ্যাজ দ্য প্রাইমারি মেটাবোলাইট প্রোডাকশনের টাইমে, নাকি চেঞ্জ করব? বলো, চেঞ্জ করব না সেম রাখবো? প্রাইমারি মেটাবোলাইট প্রোডাকশন আর সেকেন্ডারি মেটাবোলাইট প্রোডাকশনের টাইমে মিডিয়া ফর্মুলেশন সেম অর ডিফারেন্ট? ডিফারেন্ট। রিজনটা কি? হোয়াই ডিফারেন্ট? প্রাইমারি মেটাবোলাইটের টাইমে কি রকম রাখার চেষ্টা করবো মিডিয়া ফর্মুলেশন? আনসার করার চেষ্টা করবে। প্রাইমারি মেটাবোলাইট বলে যদি লগ ফেজে তৈরি হয়, আনসার করার চেষ্টা করবে মিডিয়া ফর্মুলেশন কি রাখবো? কি রাখবো মানে তোমাকে কম্পোজিশন আমি চাইছি না, মিডিয়া ফর্মুলেশনের মধ্যে কি কি কম্পোনেন্ট রাখতে পারি, বা এমন কি কম্পোনেন্ট রাখতে পারি যেখানে ব্যাকটেরিয়ার গ্রোথটা কি লেভেলে যাবে প্রাইমারি মেটাবোলাইট প্রোডাকশনের টাইমে? বলো। লগ ফেজে তৈরি হয়, ওটা যাতে করে বেশি হয় সেই রকম কম্পোনেন্ট রাখবো। তার মানে আমি ইনিশিয়াল লেভেল থেকেই চাইবো কি প্রাইমারি মেটাবোলাইট প্রোডাকশনের টাইমে? ইনিশিয়াল লেভেল থেকে মানে একদম টাইম জিরো থেকে আমি চাইবো হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথ হাইয়েস্ট স্পিড অ্যাচিভ করুক। তার মানে হচ্ছে ওর গ্রোথ রেট ইনক্রিজ করুক, জেনারেশন টাইম ডাউন হোক। ঠিক, তার প্রাইমারি মেটাবোলাইট তখনই ভালো হবে বিকজ ও যখন লগ ফেজে ঢুকবে, লগ ফেজটা কন্টিনিউ করতে পারবে ততক্ষণ বেটার আমার প্রোডাক্ট দিয়ে যাবে। বাট আমি যখন সেকেন্ডারি মেটাবোলাইট তৈরি করতে যাচ্ছি, লাইক পেনিসিলিন বা অ্যান্টিবায়োটিক, যে কোনো অ্যান্টিবায়োটিক ইজ আ সেকেন্ডারি মেটাবোলাইট। তো আমাদের তো অ্যান্টিবায়োটিক প্রোডাকশন আছে, তো অ্যান্টিবায়োটিক প্রোডাকশনের টাইমে আমি কি করব? মিডিয়া ফর্মুলেশন সেম রাখবো না ডিফার করাবো? কিভাবে ডিফার করাবো? ডিফার। কিভাবে করাবো তাহলে? সেকেন্ডারি মেটাবোলাইট ইনিশিয়াল লেভেল থেকে বাড়াবো নাকি পরে গিয়ে কমাবো, কি করব? পরে গিয়ে কমে দিতে হবে। আমাকে কোন স্টেটটা মেনটেন করতে হবে সেকেন্ডারি মেটাবোলাইট প্রোডাকশনের জন্য? লগ ফেজ। কোন স্টেটটা? স্টেশনারি ফেজ। লগ ফেজে প্রাইমারি মেটাবোলাইট তৈরি হয়। স্টেশনারি ফেজ, আর স্টেশনারি ফেজের মেন আইডিয়া কি ছিল? স্টেশনারি ফেজে কেন সেল যায়? নিউট্রিয়েন্ট ড্রপ করে, ওয়েস্ট প্রোডাক্ট বাড়তে থাকে, তাই না? তো নিউট্রিয়েন্ট ড্রপ করাবো, তার মানে হচ্ছে প্রাইমারি মেটাবোলাইটস এ আমরা যে লেভেলে ইনক্রিজ করাবো, সেকেন্ডারি মেটাবোলাইটস এর ফর্মুলেশন স্লাইটলি চেঞ্জ হবে। মিডিয়া ফর্মুলেশন এমন ভাবে রাখবো যেখানে হচ্ছে ইনিশিয়াল গ্রোথ পিক করুক, ইনিশিয়াল গ্রোথটা পিক আপ করুক কুইকলি, এন্ড পিক আপ করে যখন সেকেন্ডারি মানে ইয়েতে যাবে, স্টেশনারি ফেজে ঢুকবে সেল, and during that period একটা স্টেবিলাইজ মিডিয়া দিতে হবে। যে মিডিয়ার মধ্যে নিউট্রিয়েন্টের কোয়ান্টিটি অনেক কম থাকবে, পুয়ার লেভেলে থাকবে, আর নিউট্রিয়েন্টের মধ্যে ম্যাক্সিমামই দেওয়া থাকবে হচ্ছে তোমার হার্ড ডাইজেস্টিভ কম্পাউন্ড, মানে ওর ডাইজেস্ট করতে বা তোমার এনার্জি ডেভেলপ করতে গেলে এনজাইম বা সামথিং নিড লাগবে, মানে স্লো প্রোগ্রেশন করাবো, সোজা কথা। তো যত স্লো প্রোগ্রেশন করাবো, সেকেন্ডারি মানে নাম কি ছিল, স্টেশনারি ফেজটাকে মেনটেন করাবে, আর স্টেশনারি ফেজ যতক্ষণ মেনটেন থাকবে আমার অ্যান্টিবায়োটিক তৈরি হবে।
যদি আমরা প্রথম থেকে এমন মিডিয়া দিয়ে দেই যেটা হচ্ছে তোমার ইজিলি ইউটিলাইজেবল, ও কি করবে, প্রাইমারি মেটাবোলাইট গুলো ইউজ করে 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 মানে লগ ফেজে সমস্ত কমপ্লিট করে দিয়ে স্টেশনারি ফেজে বেশিক্ষণ দাঁড়াবে না, স্টেশনারি ফেজ বেশিক্ষণ না দাঁড়িয়েও চলে যাবে ডেথ ফেজে। কিন্তু আমার স্টেশনারি ফেজ দরকার ডিউরিং দ্য সেকেন্ডারি মেটাবোলাইট প্রোডাকশন। তাহলে আমাদের মিডিয়া ফর্মুলেশনে স্লাইটলি চেঞ্জ হবে। আমি কি টাইপ অফ প্রোডাক্ট চাইছি বেসড অন টাইপ অফ প্রোডাক্ট আইসোলেশন। যদি আমার প্রাইমারি মেটাবোলাইট আইসোলেশন চাই, তাহলে আমি ইনিশিয়াল লেভেল থেকে ওকে পিক করব গুড মিডিয়া যাতে সেল গ্রোথ হয়, মিডিয়া দ্যাট আর ডিজাইন to provide optimal growth of the organism. Optimal growth of the organism. Optimal growth of the organism. Primary metabolite production এর টাইমে। তো এটা আমরা অলওয়েজ ট্রাই করব। আমি যতক্ষণ অপটিমাল প্রোডাকশন মানে অপটিমাল গ্রোথ স্টেটে রাখতে পারবো সেলে, তত বেটার আমার প্রাইমারি মেটাবোলাইট তৈরি হওয়া শুরু হবে। বাট সেকেন্ডারি মেটাবোলাইট মিডিয়া ডিজাইন স্লাইটলি ডিফার করবে। এখানে আমরা ইনিশিয়াল পিরিয়ড অফ সেল গ্রোথ, ইনিশিয়াল পিরিয়ড অফ সেল গ্রোথ মানে খুব তাড়াতাড়ি গ্রো করবে, লগ ফেজে ঢুকবে, লগ ফেজ কমপ্লিট করে দিয়ে সেকেন্ডারিতে মানে স্টেশনারিতে ঢুকে যাবে, ফলোড বাই condition that optimized the secondary or stationary phase, optimized for secondary metabolite production, secondary metabolite production. So অ্যান্টিবায়োটিক প্রোডাকশনের টাইমটা একটু ডিফিকাল্ট। আমি যদি কন্টিনিউয়াস সেলের গ্রোথ চাই তাহলে একটু প্রবলেম। এখানে আমাকে মিডিয়ার মধ্যে কম্পোজিশনে স্লাইড ভেরিয়েশন আনতে হবে, যেখানে ইনিশিয়াল সেল গ্রোথ তো হবে, বাট আফটার দ্যাট স্লো ডাউন হয়ে যাবে গ্রোথ। অ্যান্ড অপটিমাইজ করব আমরা সেকেন্ডারি মেটাবোলাইট প্রোডাকশনকে। সেকেন্ডারি মেটাবোলাইট প্রোডাকশনের জন্য অপটিমাইজ স্টেট হচ্ছে স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজ এন্ড স্টেশনারি ফেজ যাতে সেল থাকে, এটার জন্য আমাদের নিউট্রিয়েন্ট কোয়ান্টিটি কমাতে হবে এন্ড নিউট্রিয়েন্টের মধ্যে কমপ্লেক্সিটি বাড়াতে হবে। নিউট্রিয়েন্ট কমপ্লেক্সিটি বাড়াতে হবে, কোয়ান্টিটি ডাউন করতে হবে। কমপ্লেক্সিটি যত বাড়বে তত জিনিসটা স্টেবল থাকবে। যদি আমি গ্লুকোজ দিয়ে দিই খুব প্রবলেম। আমি যদি স্টার্টিং এ গ্লুকোজ দিয়ে দিই, গ্লুকোজ দিয়ে কি হবে, মানে র্যাপিড ইনটেক করবে, ইউটিলাইজ করবে, স্টেশনারি ফেজে বেশিক্ষণ থাকবে না। বাট গ্লুকোজের জায়গায় যদি আমি স্টার্চ দিই তাহলে কি হবে, এটা পলিস্যাকারাইড, ঠিক আছে, তাহলে স্লো 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 গ্রোথ হবে। মানে গ্লুকোজের একটা কনসেন্ট্রেশন দিলাম, দেন আমরা স্টার্চের একটা কনসেন্ট্রেশন দিলাম। ফার্স্টে ও গ্লুকোজকে ইউজ করবে, চলে যাবে, দেন আমরা স্টার্চ যদি আমরা প্রোভাইড করি, স্লো স্লো গ্রোথটা হবে। দ্যাট মিনস ও কমপ্লেক্সিটি বাড়ার জন্য স্টেশনারি ফেজটাকে দেন চুজ করবে এন্ড সেকেন্ডারি মেটাবোলাইট প্রোডাকশন স্টার্ট করবে। সো ডিজাইন দেখে নাও, চেঞ্জ হয় মিডিয়ার ফর্মুলেশন। বলো, এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা কালচার মিডিয়া অব্দি এই অব্দি রাখলাম। আরেকটা ক্লাস লাগবে যেখানে আমরা কালচার মিডিয়া রিকোয়ারমেন্ট পড়বো, মানে কি কি লাগে, বেসিক রিকোয়ারমেন্ট ফর আ কালচার মিডিয়া প্রিপারেশন, কার্বন সোর্স, নাইট্রোজেন সোর্স, গ্রোথ ফ্যাক্টর এক্সেট্রা এক্সেট্রা, কি কি লাগে। এন্ড ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমরা কি টাইপ অফ কম্পোনেন্ট ইউজ করব, কার্বন সোর্সে কি কি কম্পাউন্ড অ্যাভেলেবেল থাকে, নাইট্রোজেন সোর্সের জন্য কি কি কম্পাউন্ড আমরা চুজ করব ইন্ডাস্ট্রিয়াল স্কেলে। আমি তো কার্বন সোর্সের জন্য গ্লুকোজ নিতেই পারি, বাট গ্লুকোজ উইল বি মাচ মোর কি বলবো কস্টলি, কারণ অনেক টাকা লেগে যাবে।
যেটার জন্য আমি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এমন কিছু মিডিয়া কম্পোনেন্ট চুজ করব যেটা হচ্ছে কোনো একটা আদার ইন্ডাস্ট্রির বাই প্রোডাক্ট। আদার ইন্ডাস্ট্রির বাই প্রোডাক্টকে যদি আমরা কাজে লাগিয়ে আমার ইল্ড বাড়াতে পারি, দ্যাট উইল বি মাচ 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 বেনিফিশিয়াল, বিকজ আমাদের মিডিয়া কম্পোনেন্টের যে কস্টিংটা সেটা আমাদের 50% সেভ হয়ে যাবে। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? আমি ডাইরেক্ট গ্লুকোজ ইউজ না করে, কারণ গ্লুকোজের তো কৌটোগুলো তো দেখতেই পাও, ওগুলোর দাম আছে, যেগুলো তোমার কোম্পানি গুলো বিক্রি করে, ওগুলো পিউরিফাইড ফর্ম, দাম আছে। আমি যদি ওটা নিয়ে ইন্ডাস্ট্রি স্কেলে চালাই, আমার যদি তোমার 1 কেজি গ্লুকোজ কিনতে হয় একটা ফার্মেন্টেশন রান করানোর টাইমে, অনেক টাকা লেগে যাবে। তো আমি কি করতে পারি, আমার অপশন থাকবে কি ইন্ডাস্ট্রিতে প্রফিট বাড়াবো। কিভাবে বাড়াবো? আমি আদার কোনো ইন্ডাস্ট্রির বাই প্রোডাক্টকে, যেটা ওয়েস্ট প্রোডাক্ট, বাই প্রোডাক্ট যেটা ফেলে দিচ্ছে ওরা, সেটাকে আমি যদি কালেক্ট করে আমার প্রসেসে কাজে লাগাতে পারি, বিনা পয়সায় জিনিসটা হবে। অ্যান্ড আমার ইল্ড যদি মোটামুটি সেম লেভেলে থাকে, যেটা গ্লুকোজ ইউজ করে পাওয়া যাচ্ছিল, অ্যান্ড ওই বাই প্রোডাক্টটা ইউজ করে মোটামুটি কাছে, হ্যাঁ অবভিয়াসলি গ্লুকোজ ইউজ করলে যেটা পাওয়া যাবে এখানে সেটা পাওয়া যাবে না, বাট যদি 19-20 ব্যাপারটা হয়, আমি কিন্তু চুজ করব বাই প্রোডাক্টটা ইউজ করার। হ্যাঁ কি না? কেসটা বুঝতে হ্যাঁ পারছো? তাহলে আমি ফার্স্টে বলেছিলাম স্টার্টিং এ যে ল্যাবরেটরি মিডিয়া কম্পোজিশন আর ইন্ডাস্ট্রিয়াল মিডিয়া কম্পোজিশনের মধ্যে ডিফারেন্স থাকবে। কারণ ল্যাবরেটরি মিডিয়া কম্পোজিশনে আমি ভাববোই না প্রফিটের ব্যাপারটা, ওখানে আমার এক্সপেরিমেন্ট রান করতে হবে বা পিওর কালচার আইসোলেশন করতে হবে। ওখানে আমি যত বেস্ট কম্পোনেন্ট ইউজ করব তত বেটার। বেস্ট কম্পোনেন্ট যেগুলো ইউজ করব, যেগুলো পিউরিফাইড, হাইলি পিউরিফাইড, তত বেটার। বাট ইন্ডাস্ট্রিয়াল স্কেলে আমার একটা প্রফিটের ব্যাপার আছে। ঠিক আছে, আমি এমন কম্পাউন্ড ইউজ করে দিলাম, আমার মানে এত কস্ট বেরিয়ে গেছে, আমি প্রোডাক্টটার দাম বাড়িয়ে দিতে হচ্ছে বা প্রফিট আসছে না, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি রান করবে না। তো এই জায়গায় আমাকে ভাবতে হবে এমন কি কম্পাউন্ড ইউজ করা যায় যেটা মোটামুটি সেম লেভেলের অ্যাচিভ করছে প্রোডাক্টিভ, বাট কস্ট অনেক অনেক ডাউন হয়ে যাচ্ছে, মানে কম্পোনেন্টের কস্টিং ডাউন করাবে। কিভাবে করাবো, কি ইউজ করা হয়, কার্বন সোর্সে কি চেঞ্জ করা হয়, নাইট্রোজেন সোর্সে কি ইউজ করা হয়, সেই ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন আছে আর একটা ক্লাস।